ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চেতনা টিভি রাইস অনলাইন ক্লাসে। এই মুহূর্তে আজকে আমরা ফিজিক্সের ক্লাসে রয়েছি। সাউন্ড অ্যান্ড ওয়েভ একটা ধারণা মোটামুটি আমাদের হয়েছে। স্যার, আমি ডেফিনেটলি আপনার ক্লাসে যাব, কিন্তু কোন ধরনের প্রশ্ন আসতে পারে এটা কি আমরা এই পার্টে একটা ক্লাস করার পরে আমরা শেষে আলোচনা করব? অবশ্যই। ওকে স্যার, অবশ্যই। বেশ, আচ্ছা, তো আমরা এতক্ষণ লংগিটিউডাল ওয়েভ সম্পর্কে আলোচনা করলাম। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি বাংলা হচ্ছে কম্পাঙ্ক। ওকে, অর্থাৎ যে কাঁপনটা হচ্ছে, যে কাঁপছে, সেটা কিভাবে কাঁপছে, এইটাই হচ্ছে কনসেপ্ট অফ ফ্রিকোয়েন্সি। কত ফ্রিকোয়েন্টলি ঘটনাটা ঘটছে। তো দেখা যাক বিষয়টা কি। তো এখানে আমরা একটা পেন্ডুলাম অসিলেশনকে দেখছি। সেই যে পেন্ডুলাম অসিলেশনকে আমরা দেখছি, দেখো এই পেন্ডুলামটা অসিলেট করছে। অসিলেট করছে মানে এটা অবশ্যই একটা পিরিয়ডিক মোশন, আমরা অলরেডি এখন শিখে গেছি। এইবার ফ্রিকোয়েন্সি ব্যাপারটা কি? ফ্রিকোয়েন্সি ব্যাপারটা হচ্ছে এক সেকেন্ডে কতগুলো সে কমপ্লিট ভাইব্রেশন দিচ্ছে, সেই সংখ্যাটাই হচ্ছে তার ফ্রিকোয়েন্সি। এক সেকেন্ডে সে কতগুলো কমপ্লিট ভাইব্রেশন দিচ্ছে, সেই সংখ্যাটাই হচ্ছে তার ফ্রিকোয়েন্সি। তো এখন ফ্রিকোয়েন্সির ফর্মুলাটা কি? এই ফর্মুলাটা আমরা একটু পরে আসছি, কী করে ফর্মুলাটাকে ভিজুয়ালাইজ করতে হয় সেটা আমরা একটু পরে আসছি। তার আগে এই টেবিলটা একটু আমরা বুঝে নেবার চেষ্টা করি। আচ্ছা, টাইম হচ্ছে 1 সেকেন্ড, ভাইব্রেশন হচ্ছে একটা, মানে এই যে পেন্ডুলামটা দুলছে সে একবারই দুলছে, একবার দুলতে তার 1 সেকেন্ড সময় নিচ্ছে। তাহলে ফ্রিকোয়েন্সি কত? 1 হার্জ। আচ্ছা, সেকেন্ড কেসে টাইম 1 সেকেন্ড, কিন্তু সেই 1 সেকেন্ডের মধ্যে পেন্ডুলামটা দুবার দুলছে, তার মানে 1 সেকেন্ডের ভিতরেই সে দুবার যাতায়াত করেছে। তাহলে এই যে দুবার যাতায়াত করেছে, তার মানে একবার যেতে তার বেশি সময় লেগেছে না কম সময় লেগেছে? ভালো করে বোঝো, 1 সেকেন্ডের মধ্যে সে দুবার যাতায়াত করলো, তাহলে নিশ্চয়ই একবার যেতে অর্ধেক সময় লেগেছে, তাই তো? তো এইখানে যেহেতু 1 সেকেন্ডে দুবার যাতায়াত করেছে, তাহলে তার ফ্রিকোয়েন্সি কত? 2 হার্জ। 4 সেকেন্ডে 8 বার গেছে, তাহলে 1 সেকেন্ডে কতবার গেছে? 2 বার গেছে, তাহলে ফ্রিকোয়েন্সি কত? সেম, 2 হার্জ। এবার বিষয়টা হচ্ছে, দেখো 1 সেকেন্ডে সে যদি দুবার যাতায়াত করে, তাহলে একবার যেতে কত সময় লাগছে? হাফ সেকেন্ড। যদি আমি বলি 1 সেকেন্ডে সে 3 বার গেছে, 3 বার যাতায়াত করেছে, 1 সেকেন্ডের মধ্যে 3 বার যাতায়াত করেছে, তাহলে তার একবার যেতে কত সময় লাগছে? 1/3। তাহলে একটা জিনিস কি আমরা বুঝতে পারছি, যে যত টাইম পিরিয়ডটা কমছে তত ফ্রিকোয়েন্সি বাড়ছে। একবার যাতায়াত করতে যত সময় লাগে সেটা টাইম পিরিয়ড, তাহলে এইটা যত কমছে তার ফ্রিকোয়েন্সি তত বেশি। তাহলে ফ্রিকোয়েন্সির সাথে টাইম পিরিয়ডের রিলেশনটা কীরকম হবে? ইনভার্সলি প্রপোর্শনাল, একটা কমলে আর একটা বাড়বে। সেই জন্যই দেখো ফ্রিকোয়েন্সি সমান লেখা হচ্ছে 1/t। টিটা হচ্ছে টাইম পিরিয়ড। অর্থাৎ এই যে টি, এই টিটাকেই কিন্তু আমরা ফর্মুলা দিয়ে লিখেছিলাম, t = 2π√L/g। এইটা হচ্ছে সেই টি, ওটা ফর্মুলার কনসেপ্টে লিখেছিলাম, এটা আরও ইজি কনসেপ্টে বুঝলাম। এই হচ্ছে ডিফারেন্স। তাহলে আমরা সিম্পলি মাথায় রাখবো, 1 সেকেন্ডে কোনো একটা বস্তু যতবার কমপ্লিট অসিলেশন দেয় সেটাই তার ফ্রিকোয়েন্সি। এই হচ্ছে কনসেপ্ট। আচ্ছা, এরপরে অডিবল রেঞ্জ। আমরা কিন্তু যেমন তেমন সাউন্ড শুনতে পাই না। কেন শুনতে পাই না? এটা আমাদের একটা বায়োলজিক্যাল বলতে পারো সেট আপ, মজা করে বলতে গেলে বায়োলজিক্যাল সেট আপ, বাই নেচার এটা আমাদের তৈরি করা আছে। যেমন আমি যদি খুব আস্তে আস্তে মানে ব্যাপারটা যদি করি, ধরো আমি এইভাবে হাততালি দিচ্ছি, এই আওয়াজটা কিন্তু শোনা যাবে না। কেন? তার কারণ আমাদের অডিবল রেঞ্জের নিচেই রয়েছে এটা। এবার আমি যদি এটাকে আরেকটু বাড়াই, আরেকটু ঘন ঘন করি, তাহলে হয়তো আওয়াজটা শোনা যাবে। কখন শুনতে পাবো? 1 সেকেন্ডে এই যে ভাইব্রেশনটা হচ্ছে, এটা মিনিমাম 20 বার হতে হবে। তাহলে আমাদের শুনতে পাওয়ার লোয়ার লিমিটটা কত? 20 হার্জ। এই করতে করতে আমরা আপার লিমিটে গিয়ে, অর্থাৎ কোন সাউন্ডগুলোকে আর শুনতে পাবো না, কোন ফ্রিকোয়েন্সিগুলোকে আর শুনতে পাবো না, সেটা হচ্ছে যদি ভাইব্রেশনটা 20,000 বারের বেশি হয়, তখন সেটাকে আমরা আবার শুনতে পাবো না। ব্যাপারটা একটুখানি শুনতে অদ্ভুত লাগছে। কীরকম?
খুব কম ফ্রিকোয়েন্সি আমরা শুনতে পাচ্ছি না, খুব বেশি ফ্রিকোয়েন্সি আমরা শুনতে পাচ্ছি না। তাহলে আমাদের একটা লিমিট আছে, সেই লিমিটটা তাহলে কি দাঁড়ালো, 20 থেকে বেশি হতে হবে, 20,000 বারের কম হতে হবে, তবে সেই সাউন্ডটাকে আমরা শুনতে পাবো। ওকে, সেই জন্যে তুমি যে রুমের মধ্যে বসে রয়েছো সেই রুমে কিন্তু রেডিও ওয়েভ ঘুরে বেড়াচ্ছে, তুমি রেডিওটাকে অন করো, প্রোগ্রামটা শুনতে পাবে। কিন্তু তুমি নিজে কি সেই প্রোগ্রামটা শুনতে পাচ্ছ রেডিওটা অন না করে? ওয়েভ তো ঘুরে বেড়াচ্ছে, তোমার কানে কিন্তু এসে পৌঁছাচ্ছে, কিন্তু তোমার কান সেটাকে ক্যাপচার করতে পারছে না, সেন্স করতে পারছে না। তার মানে ওই ফ্রিকোয়েন্সিটা আমাদের অডিবল রেঞ্জের বাইরে রয়েছে। ওকে, এই যে ফ্রিকোয়েন্সিটাকে আমরা দেখছি 20,000 বারের বেশি যদি হয় তাহলে সেটাকে বলা হয় আলট্রাসোনিক সাউন্ড, আলট্রা রেঞ্জ বলে সেটাকে। এই আলট্রাসোনিক সাউন্ডের অনেক ইউজেস আছে, তো সেগুলো তার মধ্যে একটা হচ্ছে সোনার বলে একটা সিস্টেম আছে, সোনার, SONAR, সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। তারপরে আলট্রাসোনিক সাউন্ড দিয়ে ইউএসজি করা হয়, ইউএসজি কথাটা আমরা জানি, আলট্রাসোনোগ্রাফি। তো এই সমস্ত মেডিকেল ইউজেস এগুলো রয়েছে। বেশ, এরপর আমরা যে জায়গাটাতে আসবো সেটা হচ্ছে বিট বিষয়টা কি? আমরা হার্ট বিট কথাটা শুনেছি। বিট হচ্ছে বেসিক্যালি ইন্টারফারেন্স অফ টু ওয়েভস। ইন্টারফারেন্স কথাটা লাইটের সাথে রিলেটেড। দেখো, আমরা এই দুটো পিকচার একটু দেখছি, ফার্স্ট আর সেকেন্ডটা হচ্ছে অ্যানিমেটেড ভার্সন, ফার্স্টেরটা হচ্ছে এমনি পিক্টোরিয়াল ডায়াগ্রাম। দেখো, এই যে Y1 একটা ওয়েভ, Y2 আর একটা ওয়েভ, আর Y1 প্লাস Y2 মিলে হয়েছে বিট। তো বিষয়টা কি? বিট মানে হচ্ছে দুটো ওয়েভের অ্যাম্প্লিটিউড যদি সেম থাকে। খেয়াল করো, এই যে এইটা হচ্ছে একটা অ্যাম্প্লিটিউড, Y1 এর অ্যাম্প্লিটিউড, সেম Y2 এর অ্যাম্প্লিটিউডও তাই। তাহলে দুটোরই অ্যাম্প্লিটিউড সেম কিন্তু ফ্রিকোয়েন্সিটা আলাদা, একটুখানি আলাদা। তো যদি এই দুটো ওয়েভ, এরকমের দুটো ওয়েভ যাদের অ্যাম্প্লিটিউড সেম ফ্রিকোয়েন্সি আলাদা, এরা যদি মিশে যায় তাহলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে বিট। নিচে যে অ্যানিমেশনটা আসছে দেখো, এটা একটা বিট ফর্ম করছে। অর্থাৎ কখনো কখনো নেট অ্যাম্প্লিটিউডটা অনেক বেশি হয়ে যাচ্ছে, কখনো কখনো নেট অ্যাম্প্লিটিউডটা অনেক কম হয়ে যাচ্ছে। আমাদের যে হার্ট, সেটাকে আমরা হার্ট বিট বলি, কারণ সিস্টোল আর ডায়াস্টোলে দু রকমের ওয়েভ তৈরি হয়। সেই দুটো ওয়েভ আমরা যখন ইসিজিতে দেখি, ইসিজি কিন্তু আসলে এই বিটটাকে ট্র্যাক করে। হ্যাঁ, মানে দুটো ওয়েভকে সুপারপোজ বলাটা ভুল, ইন্টারফারেন্স করে তারপর ফাইনালি আমরা পাই। ঠিক আছে, বেশ। আচ্ছা, এরপর আমাদের আরেকটা কনসেপ্ট, সেটা হচ্ছে ডপলার এফেক্ট। এই ডপলার এফেক্ট আমাদের ডেলি লাইফের সাথে ভীষণভাবে রিলেটেড। ধরো তুমি দাঁড়িয়ে আছো একটা জায়গায়, সেখানে তুমি দাঁড়িয়ে আছো, একটা বাইক আসছে, বা একটা স্টেশনে দাঁড়িয়ে আছো, একটা ননস্টপ ট্রেন পাস করছে, রাজধানী বা দুরন্ত এরকম পাস করছে। দেখবে ট্রেনটা যখন তোমার দিকে অ্যাপ্রোচ করছে তখন তোমার মনে হবে ট্রেনের সাইরেনটা বা হুইসেলটা যেন বেশি কানে লাগছে বলে মনে হবে। যেই ট্রেনটা তোমাকে ক্রস করে বেরিয়ে গেল তখনই ওই আওয়াজটাই তোমার কাছে কম বলে মনে হবে। এখন তোমাকে দেখে তো ড্রাইভার সাইরেনটা চেঞ্জ করেনি, ওটা অটোমেটিক প্রসেসে হয়েছে। অটোমেটিক প্রসেসে হয়েছে তার মানেটা হচ্ছে তুমি এখানে দাঁড়িয়ে আছো, ট্রেনটা অ্যাপ্রোচ করছে, ওই যে সাউন্ডটা তার তো ডেফিনেট একটা ফ্রিকোয়েন্সি আছে, ওই ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হচ্ছে। অ্যাপ্রোচিং অবজেক্টের ফ্রিকোয়েন্সি বেশি হয়, আর যে অবজেক্টটা মুভ করে যাচ্ছে তোমার থেকে দূরে চলে যাচ্ছে তার ফ্রিকোয়েন্সিটা কম হয়। এই যে অ্যাপারেন্ট চেঞ্জ, এটা কি বলা হচ্ছে? ডপলার এফেক্ট। তাহলে ডপলার এফেক্ট খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা আমাদের কম্পিটিটিভ ফিল্ডে। ডপলার এফেক্ট তাহলে কি? ডপলার এফেক্ট হচ্ছে অ্যাপারেন্ট চেঞ্জ ইন ফ্রিকোয়েন্সি বিটুইন টু অবজেক্টস। এই টু অবজেক্টস কেন বলছি কথাটা? কারণ একজন হচ্ছে সোর্স, একজন হচ্ছে রিসিভার। আমি কিন্তু রিসিভার কথাটা রিসিভার কথাটা বলছি, কারণ ডপলার এফেক্ট যে শুধু সাউন্ডের হয় তা কিন্তু নয়, লাইটেরও হয়। আমরা নিচে এই যে অ্যানিমেশনটা তার দিকে একটু তাকাচ্ছি, খেয়াল করো, এইটা একটা অবজেক্ট, এই যে মাঝখানে লাইটের স্পটটা দেখছো, এটা মনে করো কোনো একটা গ্যালাক্সি। এ একজন অবজারভার, এ আরেকজন অবজারভার, দুটো অবজারভার রয়েছে। এবার এই গ্যালাক্সিটা দেখো যার দিকে অ্যাপ্রোচ করছে, অর্থাৎ লেফট থেকে রাইটের দিকে অ্যাপ্রোচ করছে, দেখো যখনই সে অ্যাপ্রোচ করছে, যখন সে খুব ক্লোজড হয়ে যাচ্ছে, এই ওয়েভের কালারটা দেখো ব্লু হয়ে গেল। খেয়াল করো, ওয়েভের কালারটা ব্লু হয়ে গেল।
তার মানে কি ব্লু কেন হলো? ব্লু লাইটের ফ্রিকোয়েন্সি বেশি, তার মানে যখনই কোনো একটা জিনিসকে আমরা আমাদের দিকে অ্যাপ্রোচ করতে দেখব, সেইখান থেকে যে ফ্রিকোয়েন্সিটা আসছে সেটার নেচারটা কী হবে? বেড়ে যাবে। অর্থাৎ যে জিনিসটাকে আমরা রিসিভ করছি তার ফ্রিকোয়েন্সিটাকে বেড়ে যেতে দেখব, ইনক্রিজ করতে দেখব। এই যে ডপলার এফেক্ট, এইটাকে আমরা বলছি ডপলার এফেক্ট ইন লাইট। এটার একটা অ্যাপ্লিকেশন আছে, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে কম্পিটিটিভ ফিল্ডে। কী অ্যাপ্লিকেশান? মনে করো তুমি টেলিস্কোপে কোনো একটা গ্যালাক্সিকে দেখছো, যদি তুমি গ্যালাক্সিটাকে ব্লু দেখো তাহলে বুঝবে সেটা আর্থের দিকে আসছে, যদি তাকে তুমি রেড দেখো তাহলে বুঝবে সেটা আর্থ থেকে দূরের দিকে চলে যাচ্ছে। সায়েন্টিস্টরা এইভাবেই কিন্তু খুব সহজে মেজারমেন্টগুলো করেন, মানে ইনিশিয়াল ডেটাটা পেয়ে যান যে মুভমেন্টটা কীরকম। আমরা মাঝে মাঝেই শুনি না যে সায়েন্টিস্টরা বলছেন যে আমাদের পৃথিবীর দিকে একটা উল্কাপিণ্ড দৌড়ে আসছে, তার সাইজটা এরকম বড়। কী করে বোঝেন? তার মোশনটাকে তিনি দেখতে পাচ্ছেন না, কারণ সবই তো অন্ধকারের মধ্যে সেই অবজেক্টটাকে দেখছেন। যেটা দেখেন সেটা হচ্ছে সেই কালারটাকে দেখেন। যদি কালারটাকে ব্লু দেখতে পান তাহলে ওনারা বুঝে যান যে এটা আর্থের দিকে আসছে। তো এখন এই যে ডপলার এফেক্ট, এইটা থেকে বোঝা যায় আমাদের ইউনিভার্স সবসময় এক্সপ্যান্ড করছে, অর্থাৎ পৃথিবী, সূর্য এরা সব দূরে চলে যাচ্ছে আস্তে আস্তে। প্রত্যেক বছর পৃথিবী সূর্য থেকে 13 সেন্টিমিটার করে দূরে সরে যায়। আমাদের ইউনিভার্স এক্সপ্যান্ড করছে, সেটা বোঝা যায় ডপলার এফেক্ট থেকে। ওকে, বেশ। তো আশা করি ডপলার এফেক্ট বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এবারে আমরা কিছু কোশ্চেন আনসারের দিকে আসব। প্রথমে আমি যা ডিসকাস করেছি মোটামুটি তার মধ্যে থেকে কোশ্চেন্সগুলো রয়েছে। প্রথমে আমরা দেখছি প্রোডাকশন অফ বিটস ইজ এ রেজাল্ট অফ দ্য ফেনোমেনা অফ। প্রোডাকশন অফ বিটস কী বলেছি দেখো, আমি যদি একটুখানি আরেকবার দেখাই, দেখো ফার্স্ট লাইনেই রয়েছে ইন্টারফারেন্স অফ টু ওয়েভস। তাহলে আমি যদি কোশ্চেনটাকে দেখাই, দেখো অপশান কি রয়েছে? রেজোন্যান্স, ইন্টারফারেন্স, রিফ্লেকশন, সুপারপজিশন। তাহলে আনসার কী হবে? ইন্টারফারেন্স। এই যে কোশ্চেন্সগুলো রয়েছে এগুলো কিন্তু বেশিরভাগটাই প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন। এখানে যে কোশ্চেন্সগুলো আমি নিয়েছি সেটা হচ্ছে WBCS-এর প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন আমি নিয়েছি। তাহলে এইখানে আনসার কী হবে? প্রোডাকশন অফ বিটস, আনসার হচ্ছে ইন্টারফারেন্স। ওকে, আচ্ছা নেক্সট দেখো, ওয়ান ইম্পর্টেন্ট ডিফারেন্স বিটুইন লাইট অ্যান্ড সাউন্ড। দুটোই ওয়েভ, লাইট অ্যান্ড সাউন্ড দুটোই ওয়েভ। তাহলে দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স কী আছে, ইম্পর্টেন্ট ডিফারেন্সটা কী আছে? দেখো অনেক রকমভাবে উত্তর দেওয়া যায়, এর অনেক রকমের আনসার হতে পারে। আমি বলে দিচ্ছি আর কি আনসার হতে পারে। তার আগে এখানে দেখে নিই, ইজ এ ওয়েভ মোশন, দুটোই ওয়েভ, ক্যান বি রিফ্লেক্টেড। ওয়েভ মানে রিফ্লেকশন থাকবেই, সাউন্ডেরও রিফ্লেকশন হয়, লাইটেরও রিফ্লেকশন হয়। ক্যান বেন্ড রাউন্ড দ্য কর্নার, এটাকে বলে অ্যাকচুয়ালি ডিফ্র্যাকশন। তো সাউন্ডেরও ডিফ্র্যাকশন হয়, লাইটেরও হয়। তার মানে এই তিনটা আনসার হচ্ছে না, কারণ দুটোর মধ্যেই রয়েছে। তাহলে আনসারটা কী হবে? ক্যান ট্রাভেল থ্রু স্পেস। লাইট স্পেসের ভিতর দিয়ে ট্রাভেল করতে পারে, যেটা সাউন্ড পারে না। কেন পারে না? কারণ সাউন্ড হচ্ছে বেসিক্যালি কি? মেকানিক্যাল ওয়েভ। আমি শুরুতেই বলেছি সাউন্ড মেকানিক্যাল ওয়েভ, সেই জন্য সূর্যের বিস্ফোরণ আওয়াজ আমরা পাই না। তাহলে লাইট করতে পারে, তাহলে আমার আনসার হচ্ছে ডি। এখন এই প্রশ্নটার আর কি কি আনসার হতে পারে? লাইট হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, লাইট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক কনসেপ্ট আমি অলরেডি দিয়েছি। সাউন্ড কিন্তু মেকানিক্যাল ওয়েভ। তার মানে লাইট আর সাউন্ডের মধ্যে আরও একটা ডিফারেন্স হচ্ছে, লাইট ইলেকট্রোম্যাগনেটিক, সাউন্ড মেকানিক্যাল। হয়ে গেল। আর কি কি হতে পারে এই কোশ্চেনটার আনসার? আরও একটা হতে পারে, লাইট পোলারাইজেশান দেয়। পোলারাইজেশান একটা লাইটের ফেনোমেনা। আমরা যে সানগ্লাস পরি ওটা পোলারয়েড সানগ্লাস বেশিরভাগ ক্ষেত্রেই। তাহলে লাইটের পোলারাইজেশান আছে, এটা সাউন্ডের হয় না। এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা তোমরা যারা কম্পিটিটিভ ফিল্ডে পড়াশোনা করো তারা বিভিন্ন জায়গায় কোশ্চেনটা পাবে, যে লাইট ওয়েভ আর সাউন্ড ওয়েভকে ডিস্টিংগুইশ করার একটা প্রধান অস্ত্র হচ্ছে পোলারাইজেশান। ওকে, বেশ। নেক্সট, স্পিড অফ সাউন্ড ফাস্টার ইন। মজার ব্যাপার হচ্ছে সাউন্ডের স্পিড ফিক্সড নয়, সাউন্ডের স্পিড কিন্তু চেঞ্জ করে। ওকে, তো এই যে সাউন্ডের স্পিড কোন মিডিয়ামে সবথেকে বেশি হয়? আনসার হচ্ছে সলিড। ওকে, লিকুইড, গ্যাস
এর আরও অনেক ফ্যাক্টর আছে, সেগুলোর উপরও ডিপেন্ড করে। যেমন যদি টেম্পারেচার চেঞ্জ করে, সাউন্ডের স্পিড চেঞ্জ করে যাবে। যদি ময়েশ্চার অ্যাড হয়, হিউমিডিটি যদি চেঞ্জ হয়, সাউন্ডের স্পিড চেঞ্জ হয়ে যাবে। সেই জন্য বর্ষাকালে সাউন্ডের স্পিড বেশি থাকে। ওকে, তো এই সমস্ত ফ্যাক্টরের উপর সাউন্ডের স্পিড ডিপেন্ড করে, কিন্তু এখানে যে অপশান রয়েছে সেই অনুযায়ী হচ্ছে সাউন্ড কোন মিডিয়ামে বেশি যাবে, সলিড মিডিয়ামে। এবার সলিড মিডিয়াম বলতে তো অনেক কিছুই আমরা বুঝি, উড সলিড মিডিয়াম, আবার মেটালগুলো সলিড মিডিয়াম। জেনারেলি দেখা গেছে মেটালের মধ্যে সাউন্ডের স্পিড সবথেকে বেশি থাকে। ওকে, তারও কিছু কারণ আছে, যাই হোক সেগুলো আমরা অন্য কোনো সময় ডিসকাস করব। আচ্ছা, এবারে হচ্ছে কোশ্চেনটা খুব ইজি কোশ্চেন, আমি অলরেডি ডিসকাস করে দিচ্ছি যে সাউন্ড ওয়েভ ইন এয়ার ইজ এ ড্যাশ টাইপ অফ ওয়েভ। এখানে যে অপশানসগুলো রয়েছে তোমরা খুব সহজেই আনসার করতে পারবে যে এটা হচ্ছে অপশান বি, লঙ্গিটিউডিনাল। ওকে, ট্রান্সভার্স তো যেহেতু এটা এয়ার বলে দিয়েছে তাহলে ট্রান্সভার্স হবে না, যদি মেটাল বলতো তাহলে ট্রান্সভার্স হতো। সুতরাং এখানে কনফিউশনের কোনো জায়গা নেই। তাহলে আমাদের এয়ার বলে দিয়েছে মানে আমরা চোখ বুঝে আনসার করে দেবো লঙ্গিটিউডিনাল। খুব পপুলার প্রশ্ন এটা, মানে WBCS বা পিএসসির যে এক্সামগুলো হয় সেখানে এই ধরনের প্রশ্নগুলো হামেশাই আসে। আচ্ছা, নেক্সট যেটা আমরা দেখছি যে হোয়াট ইজ দ্য মিনিমাম ডিস্টেন্স বিটুইন সোর্স অ্যান্ড দ্য রিফ্লেক্টর টু গেট ইকো। এই যে ইকো, এই ইকো একটি অত্যন্ত ইম্পর্টেন্ট ফেনোমেনা অফ সাউন্ড। ইকো মানে কি, বাংলা বলে প্রতিধ্বনি। এটার আনসার হচ্ছে 17 মিটার। কিন্তু ইকো ব্যাপারটা আমি একটু বলে দিই। রিভারবারেশন, যেটাকে বাংলায় বলে অনুরণন, আর প্রতিধ্বনি বা ইকো, এর মধ্যে একটা ডিফারেন্স আছে। কি ডিফারেন্স? আমি ধরো এখানে সাউন্ডটা তৈরি করলাম, সেই সাউন্ডটা রিফ্লেক্ট করে ব্যাক করছে। যদি একবার ব্যাক করে রিফ্লেক্ট করে তাহলে সেটা হবে ইকো, যদি বারবার করে সেটা হবে রিভারবারেশন। মেঘের গর্জন রিভারবারেশন, আর ইকো হলে সিঙ্গেল রিফ্লেকশন। তাহলে মোটামুটি আমরা আজকে সাউন্ড সম্পর্কে একটা আইডিয়া নিলাম, অসিলেশন ওয়েভ সম্পর্কে বেসিক কনফিউশনের জায়গাগুলো আমরা ক্লিয়ার করার চেষ্টা করলাম। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। স্যার, যে প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম, যেগুলো ডিসকাস করলাম, এই প্যাটার্নের প্রশ্নই তো আসে? একদমই তাই, এই প্যাটার্নের প্রশ্নগুলি জেনারেলি আসে এক্সামে। এবারে বিসিএস এর প্রিলিমসের এটা স্ট্যান্ডার্ড আমি দেখালাম, মেন্সের স্ট্যান্ডার্ডটা একটু অন্যরকম, সেটা আরেকটু ডিপলি আমাদের পড়াশোনা করতে হয়। একদম, সেটা নিয়ে আমরা না হয় আরেকদিন ডিসকাস করব। আজকে সময় স্যার একদম শেষ, এখানেই শেষ করতে হচ্ছে। ডেফিনেটলি নেক্সট ফিজিক্সের ক্লাসে আমরা অন্য টপিকে আপনার সঙ্গে আবার ক্লাস করব। ধন্যবাদ। থ্যাংক ইউ ফর কামিং। আজকে সময় একদম শেষ। আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আশা করি বোঝা গিয়েছে যে অনলাইন ক্লাসের মাধ্যমে কিভাবে এই মুহূর্তেও, এই অবস্থাতেও আমরা আমাদের স্টুডেন্টসদের প্রিপেয়ার করে চলেছি। বিকজ প্রথমেই যে কথাটা বললাম, কম্পিটিটিভ এক্সাম, যেখানে যে পরীক্ষার সঙ্গে আবার প্রতিযোগিতা রয়েছে, সেখানে তো সময় বা ফাঁকি দিলে চলবে না, সময় নষ্ট করা একদমই চলবে না। রাইসের স্টুডেন্টসদের সঙ্গেই রয়েছে রাইস এডুকেশন। আপাতত এই পর্যন্তই, অন্যান্য সব ক্লাস তো চলতেই থাকবে চেতনা টিভিতে। আপনারা নজর রাখুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন চেতনা টিভি। নমস্কার।